সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমরা গত ক্লাসে পড়ছিলাম ডিএনএ কিভাবে সৃষ্টি হয়, ডিএনএ সৃষ্টির প্রক্রিয়া অর্থাৎ ডিএনএ অনুলিপন। আজকে আমরা পড়বো সেই ধারাবাহিকতায় পরবর্তী অংশ। পরবর্তী অংশের মধ্যে আমরা দেখতেছি, এখানে আমি বোর্ডে লিখে রাখছি কেন্দ্রীয় প্রত্যয়। এটা সম্পর্কে আমরা একটু জানি। ইংলিশে বলা হয় সেন্ট্রাল ডগমা, বাংলায় হইতেছে কেন্দ্রীয় প্রত্যয়। আর এই কেন্দ্রীয় প্রত্যয়ের প্রবক্তা যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে ফ্রান্সিস ক্রিক। 1956 সালে উনি এই মতবাদটা প্রদান করছেন। উনি বলছেন এইভাবে একটা জীব তার জৈবিক বৈশিষ্ট্য প্রকাশ করে এই কেন্দ্রীয় প্রত্যয়ের মাধ্যমে। জীব তার জৈবিক বৈশিষ্ট্য, সে যে জীবিত একটা বস্তু, সে তার জৈবিক বৈশিষ্ট্য প্রকাশ করে এই ধারাবাহিকতার মাধ্যমে। এটাকে আমরা বলতেছি জিনের একমুখী প্রবাহ। জিনের একমুখী প্রবাহটা কিভাবে হয়? প্রথম দেখো, ডিএনএ থেকে কি সৃষ্টি হইতেছে? এমআরএনএ সৃষ্টি হইতেছে। আর পরবর্তীতে এই এমআরএনএ থেকে কি সৃষ্টি হইতেছে? প্রোটিন সৃষ্টি হইতেছে। তো এটাই হচ্ছে কেন্দ্রীয় প্রত্যয়। এখানে দুইটা ঘটনা ঘটে। প্রথম যে ঘটনাটা, এটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন বাংলা এটাকে আমরা বলি প্রতিলিখন। দেখো উপরে লেখা রাখছি প্রতিলিখন। আর দ্বিতীয় যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় ট্রান্সলেশন। ট্রান্সলেশন বাংলা এটাকে আমরা বলি অনুবাদন। তো পরীক্ষার মধ্যে অনেক সময় এইভাবেই উদ্দীপক দেয়া রাখে, মনে করো এটাকে এক্স প্রক্রিয়া বলে, এই এক্স প্রক্রিয়াটার নামটা কি, আর এটাকে দেয়া রাখে ওয়াই, এই ধাপটার নামটা কি, ওইটা সম্পর্কে ব্যাখ্যা করো। উদ্দীপক বানানো খুবই সহজ, এবং বোর্ড পরীক্ষাতে বা তোমরা টেস্ট পেপারে খেয়াল করে দেখবা এই প্রশ্ন অসংখ্য বার আসছে, যে কিভাবে ডিএনএ থেকে এমআরএনএ সৃষ্টি হয় এবং এমআরএনএ থেকে পরবর্তীতে প্রোটিন সৃষ্টি হয়। তো উদ্দীপক এইভাবে অনেক সময় দেয়া রাখে। এটা মনে করো যে ডিএনএ, খুব হালকা করে তোমাদের জাস্ট একটু বোঝাবে যে একটা দ্বিসূত্র অণু, আর এখান থেকে দেখাবে এটা একটা এক সূত্র অণু। তো ডিএনএ থেকে এক সূত্র অণু তৈরি হয়েছে, তখনই বুঝবা এটা ছিল এমআরএনএ। আর এইভাবে এক সূত্র অণু তৈরি হওয়ার প্রক্রিয়াটার নাম ছিল ট্রান্সক্রিপশন। এবং এখানে কিছু তন্তু দেয়া রাখবে। উদ্দীপক মনে করে এইভাবে কিছু তন্তু দেয়া রাখছে, তখন তোমার বুঝতে হবে এগুলো হচ্ছে প্রোটিন তন্তু। তো এইভাবে এমআরএনএ থেকে পরবর্তীতে এই তন্তুগুলা তৈরি হয়েছে। এই তন্তুর পরিবর্তে এনজাইমের নাম দিতে পারে, হরমোনের নাম দিতে পারে, যে এগুলো তো প্রোটিন দ্বারাই তৈরি। তো এইভাবে দেখা যায় জীব তার জৈবিক বৈশিষ্ট্য প্রকাশ করে। ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হয় এবং আরএনএ থেকে পরবর্তীতে প্রোটিন সৃষ্টির মাধ্যমে। আর এই মূল বিষয়টাকে আমরা বলতেছি কেন্দ্রীয় প্রত্যয়, যার প্রবক্তা ছিলেন বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক। 1956 সালে এই মতবাদটা উনি প্রদান করছেন, যে কেন্দ্রীয় প্রত্যয় আসলে জিনিসটা কি। উনি বলছেন জেনেটিক তথ্যের এটা একমুখী প্রবাহ, আর এর মাধ্যমে কি তৈরি হয়? এই ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হয়, পরবর্তীতে আরএনএ থেকে প্রোটিন সৃষ্টি হয়। তো আমরা আজকে পড়বো এর প্রথম পার্টটা, অর্থাৎ ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা পড়বো। তো ট্রান্সক্রিপশনের টোটাল রূপরেখাটা আমরা আগে একটু দেখে নিই, এখানে আসলে কি ঘটনা ঘটে। তোমরা চিত্রের মধ্যেই বুঝছো যে এখান থেকে কি সৃষ্টি হয়েছে, একটা আরএনএ সৃষ্টি হয়েছে। এই আরএনএ কার থেকে সৃষ্টি হয়? এই আরএনএটা সৃষ্টি হয় ডিএনএ থেকে। মনে করো এটা একটা ডিএনএ, আমরা ডিএনএ গঠন করছি। এটা কেমন থাকে? এটা দ্বিসূত্রক থাকে। তো পরবর্তীতে বুঝো এই দ্বিসূত্রকের মধ্যে ধরে নাও, এই দুইটা সূত্রকের মধ্যে এই একটা সূত্রক, এই সূত্রকের মধ্যে আমাদের একটা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য ছিল বা একটা জিন ছিল, যাকে দেখে এমআরএনএ তৈরি হয়। পরবর্তীতে ওই এমআরএনএ কে বেস করে দেখা যায় প্রোটিন সৃষ্টি হয়। তো আমরা ধরে নিতেছি ডিএনএ দুইটা সূত্রকের মধ্যে একটা সূত্রক এই কালো করে রাখছি, এবং আমি মার্ক করে দিলাম যে এইটুকুর মধ্যে আমাদের একটা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য বা একটা জিন ছিল। ধর এখান থেকে আরম্ভ হচ্ছে এই পর্যন্ত, এখানে একটা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য বা জিন ছিল। আর এটাকে ধরে পরবর্তীতে আমরা দেখব যে এর ভিতরে কি তৈরি হবে? আরএনএ সৃষ্টি হবে। তো আরএনএ সৃষ্টি হওয়ার সময় প্রথমে কি হয়? এই ডিএনএ এর গঠনটা এরকম হয়ে যায়। ডিএনএ এর গঠনটা দেখো কেমন হয়ে গেছে। নিচে যে পাকগুলা ছিল, এই পাকগুলা এখানে খুলে গিয়ে দেখো একটা সোজা একটা রূপ ধারণ করছে। এই সোজা রূপ ধারণ করছে। তো এইটা ধরো একটা সূত্রক, আর এটা হচ্ছে এই পাশে আরেকটা সূত্রক। আমরা ধরে নিতেছিলাম যে একটু আগে দেখালাম কালো করে মার্ক করে, যে জিনটা ছিল এই সূত্রকটার মধ্যে। এই সূত্রকের মধ্যে একটা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য বা জিন ছিল। আর এই জিনকে ধরেই দেখা যাইতেছে কি হইতেছে, এখানে আরএনএ তৈরি হইতেছে। তাহলে এটা ছিল সেই কাঙ্ক্ষিত আরএনএ, যা কাকে দেখে তৈরি হয়েছে? ডিএনএ অণুর একটা জিন দেখে তৈরি হয়েছে। পরবর্তীতে এই আরএনএটা দেখা যায় ডিএনএ থেকে বাইরে বের হয়ে আসে।
তো তৈরি হয়েছে কার ভিতরে? ডিএনএর ভিতরে, এবং আরএনএ পরবর্তীতে বাইরে আইসা এটা কোষের সাইটোপ্লাজমে চলে যায়। তো এইভাবে ডিএনএ থেকে ডিএনএ কে ছাঁচ হিসাবে ব্যবহার করে ডিএনএর একটা সূত্রকের মধ্যে যার মধ্যে জিন ছিল তাকে ছাঁচ হিসাবে ব্যবহার করে তার ভিতরে কি তৈরি হয়েছে? একটা আরএনএ তৈরি হয়েছে। তো এই আরএনএটাকে আমরা কি বলতেছি? এমআরএনএ। এইভাবে এমআরএনএ অণু সৃষ্টির এই প্রক্রিয়াকে আমরা বলতেছি ট্রান্সক্রিপশন, বাংলায় আমরা বলতেছি প্রতিলিখন। তো আমরা পুরো প্রশ্নটাকে ক্লিয়ার করি, পরীক্ষা কি আসলে তুমি কিভাবে আনসার করবা। তুমি আগে জানছো উদ্দীপকটা কিভাবে হয়, যে একটা দ্বিসূত্রক অণু থেকে একটা একসূত্রক অণু তৈরি হয়েছে, আর পরীক্ষাতে উদ্দীপক হিসেবে দেখাবে যে এই প্রক্রিয়াটা বর্ণনা করো, তাকে আমরা বলবো ট্রান্সক্রিপশন। তো আমরা প্রথম ট্রান্সক্রিপশনের সংজ্ঞা থেকে আসি। ট্রান্সক্রিপশন কাকে বলে? তুমি এইভাবে লিখবা, ডিএনএ অণুতে গ্রথিত, গ্রথিত মানে গাঁথা থাকে, তার মধ্যে থাকে ডিএনএ অণুতে গ্রথিত তথ্য হতে একটা বৈশিষ্ট্য, তথ্যটা কই থাকে? ডিএনএ এর মধ্যে থাকে। এমআরএনএ, এমআরএনএ অণু সৃষ্টির প্রক্রিয়াকে আমরা এটাকে কি বলতেছি? ট্রান্সক্রিপশন। আরো সহজ ভাষায় যদি আমরা বলতে চাই, আমরা এভাবে বলতে পারবো, ডিএনএ অণু হতে, ডিএনএ অণু হতে, ডিএনএ অণু হতে এমআরএনএ, এমআরএনএ তোমরা জানো মেসেঞ্জার আরএনএ, আমরা আরএনএ এর গঠন পড়ছি। এমআরএনএ অণু সৃষ্টির প্রক্রিয়াকে, সৃষ্টির প্রক্রিয়াকে, এই সৃষ্টির প্রক্রিয়াকে আমরা কি বলতেছি? ট্রান্সক্রিপশন। তো আগে আমরা এইভাবে শুরু করছি, তারপর সংখ্যাটাকে আরো সহজ করে সহজ ভাষায় আমরা কি বলতেছি? ডিএনএ অণু থেকে এমআরএনএ অণু সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। তো তোমার বইয়ে দেখবা অনেকগুলো ফিগার দেওয়া আছে, এর মধ্যে আমি এখানে যে ফিগারটা আঁকতেছি এটাই আঁকার চেষ্টা করবো। একটা ফিগার আঁকবা, এই একটা ফিগারের মধ্যে আমরা মোটামুটি সব বৈশিষ্ট্য দেখানোর চেষ্টা করব, যে এখানে কি ঘটনাটা ঘটতেছে আসলে। তো যে ফিগারটি একটু আগেই দেখাইছি ওই ফিগারটা কিন্তু আমি আবার আঁকতেছি। দেখো, এখানে ডিএনএ অণুর সূত্রটা আমি দেখাইতেছি যে এখানে খুলে গেছে, ডিএনএ যে প্যাচটা ছিল ওই প্যাচটা এখানে খুলে গেছে। তো এইভাবে মোটামুটি তুমি দেখাবা। এই যে এই অংশটুকুর মাঝখান থেকে প্যাচ খুলে গেছে। ফিগারটা বাসায় কয়েকবার প্র্যাকটিস করবা, তাহলে দেখবে তুমি আঁকতে পারবা। তারপরে তুমি নাইট্রোজেন বেস বসাও। এখানে কিন্তু কোনো নিয়ম নাই, তুমি ইচ্ছা মতো বসাইতে পারবা। এ ডাবল বন্ড টি, কিন্তু খেয়াল রাখবা এর সাথে যেন টি থাকে, আর টি এর সাথে পরে আবার কি থাকবে? এ থাকবে। সি ট্রিপল বন্ড জি, আমি এইভাবে শুরু করলাম। তো এখানে কি ইচ্ছা মতো আমরা লিখি এ ডাবল বন্ড টি সি, আর এই পাশে কি লিখতেছি? জি। একটা সূত্র কমপ্লিট করি। এ ইচ্ছা মতো টি টি সি জি এ, তুমি ইচ্ছা মতো লেখো সি জি, এভাবে লিখছি এ। কিন্তু এই পাশে কিন্তু আর আমরা ইচ্ছা মতো লিখতে পারবো না, এটা দেখে দেখে বসাবো। এ আছে, তার পরিপূরক হিসেবে কি থাকবে? টি থাকবে। টি আছে, তাহলে কি থাকবে? এখানে এ থাকবে। এখানে দেখো আবার টি আছে, আমরা হিসাব করে এখানে দেখতেছি কি থাকে? এ থাকে। সি থাকলে কি থাকে? জি থাকে। তো আমরা এরকম আমরা হিসাব করে করে পরের এই সূত্রটা আমরা ক্লিয়ার করব। জি সি, এখানে দিলাম কি শেষে? টি। এখানে মনে করো আবার বন্ডটা ছিল, এখানে যে হাইড্রোজেন বন্ডগুলো ছিল এই মাঝখানে কোনো হাইড্রোজেন বন্ড নাই, এগুলো ভেঙে গেছে। তারপর আবার এখানে ধরতেছি, আবার এখানে মনে করো এ ডাবল বন্ড টি,
হ্যাঁ, নেট কি আসছে? এখন দেখা যাইতেছে? আমার কথা কি শুনতে পারতেছো? এখন কি দেখা যাইতেছে? ধন্যবাদ। তো আমি এখানে দেখো কি করছি, সংজ্ঞাটা দিচ্ছি যে কি প্রক্রিয়া হইতেছে এটা। প্রথম সংজ্ঞা দিচ্ছি যে ডিএনএ থেকে আরএনএ সৃষ্টির প্রক্রিয়াকে আমরা বলতেছি ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে কি সৃষ্টি হইতেছে? একটা আরএনএ। কি আরএনএ? এটা বলছি মেসেঞ্জার আরএনএ। তো আমি দেখো ফিগারটা কিভাবে আঁকছি, ফিগারটা এইভাবে আঁকার চেষ্টা করছি যে এইভাবে ফিগারটা তৈরি হয়েছে। ডিএনএ দুইটা সূত্রক ছিল, একটা সূত্রকের মধ্যে আমরা ধরে নিতেছি যে এটার মধ্যে জিনটা আছে, তো এটাকে কালো করে মার্কিং করে রাখছি। এবং দেখো এখানে নাইট্রোজেন বেসগুলা বসাইছি। তো এই পাশে আমরা দেখতেছি এখানে নতুন করে একটা আরএনএ সূত্রক তৈরি হবে। এই একটা আরএনএ সূত্রক তৈরি হইতেছে, মনে করো এখান থেকে তৈরি হয়েছে এই হিসাব অনুসারে। তাহলে এটা ছিল সেই আরএনএ, যে আরএনএটাকে আমরা বলতেছি এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ। তো তার মধ্যে নাইট্রোজেন বেস, এখানে সি আছে, তুমি হিসাব করে লিখবা যে এখানে কি হয়, জি হয়। এ থাকলে তুমি জানো আরএনএ এর মধ্যে এ থাকলে তার পরিপূরক হিসেবে কি হয়, ইউ হয়। টি থাকলে এখানে কি আসবে, এ, এখানে কি আসবে, এ। সি থাকলে তার পরিপূরক হিসেবে বেসটা আসবে এখানে জি, এখানে হবে কি তাহলে সি, এখানে আবার কি হবে, এখানে হবে ইউ। থাইমিন হয় না, থাইমিনের পরিবর্তে কি হয়, ইউরাসিল হয়। তারপরে আবার মনে করো এখানে কি হয়েছে, জি হয়েছে, সি কে দেখে কি আসছে, জি আসছে। বাস আমরা এইটুকুই ফিগারে দেখাবো। তোমরা ট্রান্সক্রিপশন বা প্রতিলিখনের ফিগারটা শুধুমাত্র এইটুকু দেখাবা, আর দরকার নেই আমাদের। এখন আসলে আমরা আরেকটু আগাই। সংজ্ঞার পরে তুমি এটা লিখবা যে এই প্রক্রিয়াটি কোষের নিউক্লিয়াসে সংঘটিত হয়। নিউক্লিয়াসে সংঘটিত হয়। প্রক্রিয়াটি কই সংঘটিত হয়? কোষের নিউক্লিয়াসে সংঘটিত হয়। তো আমরা এইভাবে শুরু করলাম, প্রথম সংজ্ঞা দিচ্ছি, তারপর এটা কোথায় সংঘটিত হয় এটা লিখছি। তো আমরা অন্য প্রশ্নগুলো যেভাবে লিখছিলাম ঠিক একইভাবে লিখি যে এটার জন্য কি কি লাগবে, প্রয়োজনীয় উপকরণ। তো চিত্র আঁকার সময় আমরা দেখছি এখানে কি কি লাগছে। এখানে লাগছে এ নাম্বার যে পয়েন্টটা দিব, একটা ছাঁচ অণু হইতেছে এখানে যে কালো সূত্রক যাকে আমরা মার্কিং করলাম কালো কইরা, এটাকে আমরা বলতেছি ছাঁচ। ডিএনএ দুইটা সূত্রকের মধ্যে একটা সূত্রক, এটাকে আমরা কি ধরতেছি, ছাঁচ হিসেবে ধরতেছি। তারপরে লাগবে কি, তারপরে লাগবে বিভিন্ন এনজাইম লাগবে। এস পার এক্সাম্পল সবচেয়ে বেশি যে এনজাইমটা লাগবে এটা হচ্ছে আরএনএ পলিমারেজ। এটার আবার অনেকগুলা ভ্যারাইটি আছে, অনেকগুলা প্রকরণ আছে, অনেক ধরনের হয়ে থাকে এটা আরএনএ পলিমারেজ। তারপরে লেখো যেখানে লাগবে নিউক্লিওটাইড ফসফেট। তোমরা জানো যে ডিএনএ এবং আরএনএ এর মূল এককই হচ্ছে নিউক্লিওটাইড ফসফেট। এখানে ভাঙা ভাঙা যে অংশগুলো আমরা দেখতেছি, এই ভাঙা ভাঙা হয়ে যে অংশগুলো আসতেছে এগুলো এক একটা নিউক্লিওটাইড ফসফেট। কোষের কোথাও না কোথাও নিউক্লিওটাইড ফসফেট গুলো জমা ছিল, সুগার আকারে, নাইট্রোজেন বেস আকারে, ফসফেট আকারে, এগুলা জোড়া লাগা তৈরি হচ্ছে এই নিউক্লিওটাইড ফসফেট। এরা এইসব ভাঙা ভাঙা হইয়া এই আরএনএ অণুটা তৈরি করবে। তারপর কি লিখবা, যে বন্ড সৃষ্টির এনার্জি, এই অংশটুকু এখানে লাগবে। তো আমরা প্রথম সংজ্ঞা জানছি, এই প্রক্রিয়াটি কোথায় সংঘটিত হয় ওইটা জানছি, আর এর জন্য কি কি লাগবে এটা জানছি। চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, পরবর্তীতে এটাকে সুন্দর করে গুছিয়ে নেবে। এখন আসলে আমরা প্রক্রিয়াতে যাই, এটা কিভাবে সংগঠিত হয়, অনুলিপন প্রক্রিয়াটা কিভাবে হয়ে থাকে আমরা এটা দেখব। প্রথম যে পয়েন্টটা দিব এটা হইতেছে সূচনা। হেডলাইন কি লিখছি, সূচনা। তুমি এইভাবে লিখবা, আমার কথাগুলো ক্লিয়ার করে লিখবা, বই অনেক বেশি আছে দরকার নাই। এইভাবে লিখবা যে ডিএনএ অণুতে পূর্ব হতেই প্রতিটি বৈশিষ্ট্যের জন্য
বৈশিষ্ট্যের জন্য জিন নির্ধারিত থাকে, জিন নির্ধারিত থাকে। ডিএনএ এর প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য আগে থেকে জিন নির্ধারিত থাকে। আমি ধরে নিলাম এই যে কালো করে রাখছি যে অংশটুকু, এটার মধ্যে একটা জিন আছে, এটার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, তো আগে থেকে জিন নির্ধারিত থাকে। পরে এইভাবে লিখবা জিনের বৈশিষ্ট্য অনুযায়ী, জিনের বৈশিষ্ট্য অনুযায়ী, জিনের বৈশিষ্ট্য অনুযায়ী জিনের বৈশিষ্ট্য অনুযায়ী একগুচ্ছ প্রোটিন, একগুচ্ছ প্রোটিন অণু, প্রোটিন অণু একত্রে, আমি পরে ব্যাখ্যা করতেছি অংশটুকু, আগে লেখা নাও। এই বৈশিষ্ট্য অনুযায়ী একগুচ্ছ প্রোটিন অণু একত্রে কি তৈরি করে? একত্রে প্রোমোটার গঠন করে, প্রোমোটার গঠন করে। তো আগে থেকে জিন নির্ধারিত থাকে। এখানে আমরা বলতেছি এই জায়গাটাকে বলা হয় সূচনা বিন্দু, যেখান থেকে জিনের গঠনটা শুরু হয়েছে, সূচনা বিন্দু। তো এই সূচনা বিন্দুতে আমরা জানবো একগুচ্ছ প্রোটিন এখানে একটা বলের মতো গঠন তৈরি করছে। এখানে আমরা বলতেছি একগুচ্ছ কি আছে? প্রোটিন অণু আছে। আর এই বলটাকে আমরা কি বলতেছি? প্রোমোটার। এই প্রোটিনের এই গুচ্ছটাকে আমরা কি বলতেছি? প্রোমোটার। একগুচ্ছ প্রোটিন অণু একত্রে প্রোমোটার গঠন করে। তারা আরএনএ পলিমারেজ এনজাইমকে নির্দেশ দেয়। তারা আরএনএ পলিমারেজ, একটা বিশেষ একটা এনজাইম যাকে আমরা বলতেছি আরএনএ পলিমারেজ এনজাইম। তারা আরএনএ পলিমারেজ এনজাইমকে নির্দেশ প্রদান করে। প্রায় 20টি বেস জোড়ার হাইড্রোজেন বন্ধনী খুলে ফেলার জন্য। আমি যেভাবে লিখতেছি এভাবে লেখো মোটামুটি। তো এখানে কি বলছি? এখানে একদল প্রোটিন মিলে একটা বলের মতো তৈরি করছে, এটাকে আমরা বলতেছি প্রোমোটার। এখানে একটা বিশেষ একটা এনজাইম থাকে যাকে বলতেছি আমরা আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ। তো এই আরএনএ পলিমারেজটা কি করে? এই ডিএনএ যে পার্টটা ছিল, এখানে যে প্যাচটা ছিল, এই প্যাচটাকে খুলে দিচ্ছে। কতগুলা বলছি? অন্তত 20 জোড়া বেস, এর মাঝখানে যে হাইড্রোজেন বন্ধনী। আমার মনে আছে যে এমআরএনএ আকার পূর্বে আমি এখানে কিন্তু কোনো বন্ড দেইনি, এখানে কোনো হাইড্রোজেন বন্ড ছিল না। কতগুলা ছিল না? তোমার বইয়ের হিসাবে বলতেছে 20 জোড়া, আমি কিন্তু এখানে 20 জোড়া গুনি নাই। আমি ইচ্ছা মতো এখানে 8-10টার মধ্যে দেখাইছি যে মাঝখানে হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে গেছে। 20 জোড়া হাইড্রোজেন বন্ড খুলে ফেলার জন্য। তো এটা লিখবা। পরে লিখবা যে ট্রান্সক্রিপশন শুরু হয়। ট্রান্সক্রিপশন শুরু হয় মানে এমআরএনএ অণুর সৃষ্টিটা শুরু হয় 5' 3' মুখী অবস্থায়। মুখী অবস্থায়। এই পয়েন্টটা একটু জটিল ছিল, একটু বড় পয়েন্ট, পরেরগুলো অনেক ছোট পয়েন্ট হবে। তাহলে এখানে আমরা বলতেছি এখানে 5' প্রান্ত, তার এই পাশে থাকবে 3' প্রান্ত। তাহলে এমআরএনএ এর এই 5' থেকে 3' মানে আমরা বুঝতেছি এটা নিচের দিকে বাড়তেছে। এই এমআরএনএ অণুটা কোন দিকে বাড়তেছে? নিচের দিকে। তুমি এটাতে বুঝাবা। এমআরএনএ অণুটা নিচের দিকে বাড়তেছে। তো এই ছিল আমাদের প্রথম পয়েন্ট, সূচনা। ডিএনএ অণুতে আগে থেকেই নির্ধারিত থাকে জিন, যার বৈশিষ্ট্য অনুযায়ী একগুচ্ছ প্রোটিন একত্রে কি করে? একটা প্রোমোটার গঠন করে, যা আরএনএ পলিমারেজ এনজাইমকে নির্দেশ প্রদান করে 20 জোড়া হাইড্রোজেন বন্ধনী খুলে ফেলার জন্য। এবং শেষে আমরা দেখতেছি ট্রান্সক্রিপশন শুরু হয়েছে 5' to 3' মুখী অবস্থায়। তো এভাবে মোটামুটি প্রথম পয়েন্ট আমরা লিখলাম। এটা যাদের লেখা হয় নাই স্ক্রিনশট দিয়ে রাখো। আমাদের প্রথম পয়েন্ট মোটামুটি কমপ্লিট।
এরপর আমরা পরের পয়েন্টে যাব। এর পরের পয়েন্টে হেডলাইন লিখবা, এইভাবে লিখবা 2 নম্বর পয়েন্টটা, আরএনএ স্ট্র্যান্ড। পরের পয়েন্টে এইভাবে লিখবা, আরএনএ স্ট্র্যান্ড বৃদ্ধিকরণ। আরএনএ স্ট্র্যান্ড বৃদ্ধিকরণ, এটা ছিল আমাদের পরবর্তী পয়েন্ট। এখানে আমরা খুব বেশি কথা না, 2-3টা লাইনে শেষ করব। আরএনএ স্ট্র্যান্ডটা কিভাবে বাড়ে তুমি লিখবে এভাবে, আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ এনজাইমকে ব্যবহার করে, আরএনএ পলিমারেজ এনজাইমকে ব্যবহার করে ট্রান্সক্রিপশন বেস পেয়ারিং নীতি অনুসরণ করে, বেস পেয়ারিং, বেস পেয়ারিং হচ্ছে বেস জোড়া সৃষ্টির প্রক্রিয়া। বেস জোড়া কি, এখানে ট্রান্সক্রিপশনের জন্য বেস জোড়া হচ্ছে এ থাকলে তার পরিপূরক হিসেবে কি আসবে, ইউ আসবে, টি থাকলে কি আসবে, এ আসবে। তাহলে এখানে এক পাশেটা দেখে কিন্তু আরেক পাশ তৈরি হইতেছে, এটি হইতেছে বেস পেয়ারিং নীতি। কোনটাকে দেখে কে আসতেছে, আরএনএ পলিমারেজ এনজাইমকে ব্যবহার করে বেস পেয়ারিং নীতি অনুসারে কি বলবা, যে এমআরএনএ সূত্রক, এমআরএনএ সূত্রক বর্ধিত হতে থাকে, বর্ধিত হতে থাকে। অর্থাৎ তুমি এইভাবে লেখো, অর্থাৎ ডিএনএ অণুতে যদি নাইট্রোজেন বেসগুলো এইভাবে থাকে, এটিটি সিজিএ, আমি এই হিসাবে লিখছি, মনে করো এখান থেকে আমি এই পর্যন্ত লিখছি, কি লিখছি, এটিটি সিজিএ। এটা কার মধ্যে ছিল, ডিএনএ তে ছিল। অর্থাৎ ডিএনএ তে যদি এটিটি সিজিএ থাকে, তার পরিপূরক এমআরএনএ তে নাইট্রোজেন বেস হবে, কি হবে তুমি হিসাব করে লিখতে পারবা। এ থাকলে তার পরিপূরক হিসেবে কি আসবে, ইউ। টি থাকলে কি আসে, এ এ, জি সি এ। তাহলে আমরা দেখো এই হিসাবে কিন্তু আমরা পাইছি, এ থাকলে কি হয়, ইউ হয়, এ এ জি সি, তারপরে শেষে কি আছে, সরি এখানে যেহেতু এ আছে এখানে কি হবে, ইউ হবে, ইউ এ এ জি সি ইউ হবে। তো লাইনটা কি বলছি, ডিএনএ তে যদি নাইট্রোজেন বেসগুলো এইভাবে থাকে, এটিটি সিজিএ, তার পরিপূরক এমআরএনএ অণুতে হবে ইউএএ জিসিইউ। এটা एग्जांपल হিসেবে বললাম। অর্থাৎ তুমি আবার লেখো, অর্থাৎ নতুন সৃষ্ট আরএনএ হবে। দেখো সাথে যে সুতাটা ছিল এটাকে তো আমরা ছাঁচ বলছি, আর এটাকে আমরা বলবো পরিপূরক। পরিপূরক ইংলিশে বলা হয় কমপ্লিমেন্টারি সূত্রক। তাহলে নতুন সূত্রক যে হইতেছে, যে আরএনএ যে অণুটা হইতেছে, তো আমরা এইভাবে বলতে পারি সৃষ্ট আরএনএ হবে কমপ্লিমেন্টারি সূত্রের অনুরূপ। নতুন যে সূত্রটা হইতেছে এমআরএনএ কার অনুরূপ, ওই সাথে যে সূত্রটা ছিল যাকে আমরা বলতেছি পরিপূরক সূত্র, তার অনুরূপ। শুধু ওই সূত্রকের মধ্যে যদি টি থাকে, টি এর স্থলে কি হবে, ইউ হবে। বাস আমার এই কথাই পর্যন্তই। তো দেখো এখানে আমরা কি দেখতেছি, এখানে জি আছে, তো এখানেও জি। এ আছে, দেখো এখানেও কিন্তু কি আছে, এ আছে। শুধু যে এখানে তার টি ছিল, তার পরিপূরক হিসাবে কি আসছে, এখানে ইউ আসছে। তো পরিপূরক সূত্রের সাথে বা কমপ্লিমেন্টারি সূত্রকের সাথে পার্থক্য এটুকুই, যে কমপ্লিমেন্টারি সূত্রকে যদি টি থাকে, তো এমআরএনএ এর মধ্যে কি আসবে, তার পরিপূরক হিসাবে কি আসবে, ইউ আসবে। এটুকুই হচ্ছে পার্থক্য। তো এটা ছিল আমাদের দ্বিতীয় পয়েন্ট, আরএনএ স্ট্র্যান্ড বর্ধিতকরণ। এখানে কি বলছে, এটাতে সহায়তা করছে যে এনজাইম, তাকে আমরা বলতেছি আরএনএ পলিমারেজ, এবং বেস পেয়ারিং নীতি অনুসারে এমআরএনএ সূত্রকটা তৈরি হইতেছে। কাকে দেখে তৈরি হইতেছে, ছাঁচ দেখা। ছাঁচে যদি থাকে এইটা, তার পরিপূরক হিসাবে এমআরএনএ এর মধ্যে আসবে এটা।
অর্থাৎ বেস পেয়ারিং নীতি হচ্ছে এরকম। শেষে আমরা দেখতেছি কি তৈরি হইতেছে, যে আরএনএটা তৈরি হইতেছে কার মতোই সেই কমপ্লিমেন্টারি সূত্রকের অনুরূপ, শুধু তার সাথে পার্থক্য হইতেছে টি এর জায়গাতে কি হবে, ইউ হবে। শেষে এই পয়েন্ট আমরা দিলাম দ্বিতীয় পয়েন্ট হিসেবে আরএনএ স্ট্র্যান্ড বৃদ্ধিকরণ। এবার আমরা যাব লাস্ট পয়েন্টে। এটা সম্পর্কে আমরা আরো কম লিখবো। এই পয়েন্টের নাম হবে সমাপ্তিকরণ। এই পয়েন্টটাকে আমরা লিখবো সমাপ্তিকরণ। সমাপ্তিকরণ। তুমি এটাকে এইভাবে লিখবা, ডিএনএ অণুতে পূর্ব থেকে সমাপ্তি বিন্দু নির্ধারিত থাকে। পূর্ব থেকে সমাপ্তি বিন্দু নির্ধারিত থাকে। আমরা ধরে নিলাম পূর্ব থেকেই এখানে ছিল সমাপ্তি বিন্দু, তার এই যে একটা জায়গা, এই শেষ প্রান্তের দিকে আমরা দেখতেছি, আমরা ধরে নিলাম এখানে ছিল সমাপ্তি বিন্দু। তো এই প্রমোটারটা প্রথম কিন্তু এখানে এসে যুক্ত হয়েছে। এই প্রমোটারটা যখন শেষে এসে এখানে চলে আসবে, অর্থাৎ আরএনএ পলিমারেজ এনজাইমটা যখন সমাপ্তি বিন্দুতে চলে আসে, তখন এই প্রক্রিয়াটা শেষ হয়ে যায়। ডিএনএ অণুতে পূর্ব থেকে সমাপ্তি বিন্দু নির্ধারিত থাকে। আরএনএ পলিমারেজ এনজাইম সমাপ্তি বিন্দুতে চলে আসলেই এই প্রক্রিয়াটা মানে কি, ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি সমাপ্তি ঘটে। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার সমাপ্তি ঘটে। বাস এইটুকু বলে শেষ করে দিবা, আমাদের আর বড় করার দরকার নাই। তো আমরা তিনটা পয়েন্টে শেষ করছি। প্রথম দিলাম সূচনা, তারপরে আরএনএ স্ট্র্যান্ড বৃদ্ধিকরণ, শেষে বললাম সমাপ্তিকরণ। সমাপ্তিকরণটা কিভাবে হয়েছে, এই প্রমোটারটা সহ আরএনএ পলিমারেজ এনজাইম যখন আস্তে আস্তে নিচের দিকে আসবে, এটা আস্তে আস্তে পাকটা ভাঙা নিচের দিকে আসতে থাকবে, হাইড্রোজেন বন্ডগুলো ভাঙা নিচের দিকে আসতে থাকবে। যখন এই বল্ট অর্থাৎ প্রমোটারটা এই বিন্দুতে চলে আসবে, তখন এখান থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবে। ডিএনএ সে আগের মতো, এই ডিএনএটা বলছিলাম প্রথম ফিগারে দেখাইছিলাম যে ডিএনএ আগের মতো জোড়া লেগে যাবে, কিন্তু তার ভিতরে ততক্ষণ একটা বিশাল একটা এমআরএনএ সৃষ্টি হয়ে যাবে। তো এরকম বাইরের দিকে একটা বিশাল একটা এমআরএনএ সৃষ্টি হয়ে বাইরের দিকে বের হয়ে আসবে। অর্থাৎ ডিএনএ এর মতোই থাকলো, শুধু তার ভিতর থেকে একটা আরএনএ সৃষ্টি হয়ে গেল। এই ছিল মোটামুটি প্রক্রিয়া। তো তোমাদের এখন প্রশ্ন নিব, কিন্তু প্রশ্ন নেওয়ার আগে তোমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন বা অনুধাবনের কিছু প্রশ্ন এখানে একটু তুলে রাখো, এবং এইগুলা নিয়ে এগুলো বাসায় তোমরা আনসার করার চেষ্টা করবা। আর যদি না পারো পরে তো আমি আসি। তো তুমি এখানে প্রথম যে সংজ্ঞাটা লিখবা, এটা নাম হচ্ছে ট্রান্সক্রিপশন ইউনিট। প্রথম যে সংজ্ঞাটা লিখবা 1 নাম্বার দিয়ে বলতেছে, এটার নাম হইতেছে ট্রান্সক্রিপশন ইউনিট। এই সংজ্ঞাটা লিখবা যে এটা কি। দ্বিতীয় সংজ্ঞাটা হিসেবে লিখবা ক্যাপিং, ক্যাপ সৃষ্টির প্রক্রিয়া কেমনে হয়। এটা ক্যাপিংটা হইতেছে তার একটা প্রান্ত ধরে নাও এই এমআরএনএর মধ্যে, এটা হচ্ছে 5' প্রান্ত। এই 5' প্রান্তের মধ্যে দেখা যায় গুয়ানিন নিউক্লিওটাইড। কতগুলো আসে? 60টা গুয়ানিন নিউক্লিওটাইড এভাবে এক প্রান্তে অবস্থান করে। সে প্রান্ত বিন্দু নির্ণয় করে, এটা টুপির মতো সে প্রান্তে অবস্থান করে। তো এটাকে বলা হয় ক্যাপিং, প্রান্ত তৈরি করার প্রক্রিয়া। তারপরে টেইলিং, ল্যাচ সৃষ্টির প্রক্রিয়া। তো এখানে আমরা ধরতেছি এই প্রান্তটার মধ্যে থাকে তার 3' প্রান্ত। এখানে দেখা যায় এখানে এডিনোসিন নিউক্লিওটাইড কতগুলো আসে? 50 থেকে 150টা এডিনোসিন নিউক্লিওটাইড আসে। আইসা সে কি করে, এই এমআরএনএ অণুটাকে, এই নতুন সৃষ্ট আরএনএ অণুটাকে এনজাইমের ক্রিয়া থেকে রক্ষা করে এবং পরবর্তী ক্রিয়া ট্রান্সলেশনের সহায়তা করে। এই প্রক্রিয়াটাকে বলা হয় টেইলিং। সুন্দর করে লিখবা এই সংজ্ঞাটা। তারপরে সংজ্ঞা লিখবা স্প্লাইসিং। তারপরে লিখবা 5 নাম্বার নন কোডিং অঞ্চল।
নন কোডিং অঞ্চল, যে অঞ্চলে কোনো জিন থাকে না বা জেনেটিক কোড থাকে না, সেই অঞ্চলটাকে বলা হয় নন কোডিং অঞ্চল। এই 5টা সংজ্ঞা তোমাদের বাড়ির কাছে সুন্দর করে সংজ্ঞাগুলো লিখবে, জ্ঞান অনুধাবনে প্রচুর আসে, এবং এটা হচ্ছে আমাদের এই ট্রান্সক্রিপশন রিলেটেড। এখন তোমাদের প্রশ্ন বলো, কার কি প্রশ্ন আছে আজকের আলোচনা থেকে? তোমাদের কি প্রশ্ন আছে প্রশ্ন করো, হ্যান্ড রাইজ করে। প্রশ্ন আশা করতেছি। প্রশ্ন আশা করতেছি, তোমরা হ্যান্ড রাইজ করে প্রশ্ন করো। আকিব হ্যান্ড রাইজ করছো? বলো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। এই যে এক্সট্রনস, স্যার এক্সট্রনস এবং ইন্ট্রনস গুলো একটু বুঝাই দিন যদি স্যার। এক্সট্রনস আর হচ্ছে ইন্ট্রনস। তো জি এটা স্যার। হইতেছে এই যে নতুন যে আরএনএ সৃষ্টি হয়েছে, এই আরএনএটার মধ্যে আমরা এই প্রাথমিক অবস্থাটাকে আমরা বলি পিআরএনএ। এই জায়গাটাকে আমরা বলতেছি, এই আরএনএটাকে আমরা বলতেছি কি প্রি আরএনএ। এখনো সে কিন্তু পুরোপুরি রেডি না পরবর্তী ক্রিয়ার জন্য। তার আমরা দেখবো কিছু কিছু জায়গার মধ্যে একটা বিশেষ প্রোটিনের অণু থাকে, এইগুলাকে বলা হয় ইন্ট্রনস প্রোটিন। এই কিছু কিছু জায়গার মধ্যে প্রোটিনের কিছু অণু থাকে যে এর মধ্যে কোনো জিন থাকে না, এর মধ্যে কি থাকবে না, কোনো জিন থাকবে না, তো সেই জায়গাটাকে বলা হয় ইন্ট্রনস। আর যেখানের মধ্যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য বা জিন থাকে বা কোড থাকে, এটাকে বলা হয় এক্সন। ওই জায়গাটাকে বলা হয় এক্সন, EXON, এক্সন। যেখানে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য বা জিন থাকবে, বৈশিষ্ট্য থাকবে, কোড থাকবে, কোডন থাকবে, সেই জায়গাটাকে বলা হয় এক্সন। তাহলে আরএনএ সৃষ্টির সময় প্রাথমিক অবস্থায় পিআরএনএ এর মধ্যে যেখানে জিন থাকবে তাকে বলা হয় এক্সন, আর যেখানে জিন থাকবে না সেই প্রোটিন নির্মিত অংশটাকে বলা হয় ইন্ট্রনস। আর কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। প্রমোটারের কাজটা যদি একটু বুঝাই দিন স্যার। প্রমোটারের কাজ হইতেছে, এখানে বলছিলাম যে প্রমোটার হচ্ছে একটা ধারক, মনে করো এটা একটা ধারক। সে কি করতেছে, সে এই এনজাইমটাকে ধারণ করতেছে, আরএনএ পলিমারেজ এনজাইমটাকে ধারণ করতেছে। তো তুমি জাস্ট মনে করো এখানে একগুচ্ছ প্রোটিন একটা ধারক তৈরি করছে, এবং এখান থেকে এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা শুরু হয়। যে শুরু হওয়ার জন্য সেই ধারকটাকে আমরা বলতেছি প্রমোটার। সে কি ধারণ করছে, একটা বিশেষ একটা এনজাইম ধারণ করছে যার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। ধন্যবাদ, সুন্দর স্যার প্রশ্ন। আগের হুম স্যার আগের এ থেকে স্যার একটা প্রশ্ন ছিল স্যার, এই যে স্যার লিডিং এবং ল্যাগিং সূত্র দেখে স্যার। বলো। স্যার ল্যাগিং সূত্রে কি স্যার উকাজাকি খন্ড থাকবে? লিডিং সূত্রের মধ্যে থাকে না, হ্যাঁ ল্যাগিং সূত্রকের মধ্যে থাকবে। ধীরগামী সূত্র কয়টা? লিডিং সূত্রে থাকবে না এবং ল্যাগিং সূত্রে থাকবে। হ্যাঁ হ্যাঁ। জি স্যার, বুঝতে পারছি স্যার। ধন্যবাদ। তারপরে মোবারক হাসান হ্যান্ড রাইজ করছো, প্রশ্ন করবা প্লিজ, প্রশ্ন করবা। প্রশ্ন করলে তুমিও জানবে, তোমার ফ্রেন্ডও জানবে, আর এখানে যেন একটা ক্লিয়ার আসসালামু কনসেপ্ট আলাইকুম থাকে। হ্যাঁ মোবারক বলো। স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ডিএনএ ডাবল হেলিক্সে স্যার মানে যে কোনো একটার ভিতরে কি জিন থাকবে স্যার? ডাবল হেলিক্সের মধ্যে হ্যাঁ যে কোনো একটার ভিতরে জিন থাকবে। কাঙ্ক্ষিত স্যার বৈশিষ্ট্য এটা কি বা জিন আমরা ধরে নিতেছি যে কোনো একটা সূত্রকের মধ্যে আছে। এটা কি নির্দিষ্ট করা আছে মানে 5 প্রাইম থেকে 3 প্রাইম বা 3 প্রাইম থেকে 5 প্রাইম না না কোনটার না না, ভিতরে এরকম থাকবে কোনো স্যার? নির্দিষ্ট নাই, যে কোনো সূত্রকে থাকতে পারে। জি স্যার, বুঝতে পারছি। ধন্যবাদ। পরে বলো, আরো কার কোনো প্রশ্ন থাকলে বলো। আর এই প্রক্রিয়াটা তো সহজ না, আর আমি যে পুরোপুরি বুঝাই ফেলছি এরকম কিছু না, আমিও চেষ্টা করি বোঝানোর জন্য। এই জন্য তুমি প্রশ্ন করবা, প্রশ্ন করলে দেখবা আরো ক্লিয়ার হয়েছে জিনিসটা। হ্যাঁ সাবিল হ্যান্ড রাইজ করছো, বলো। স্যার স্যার টাটা বক্স কি? হুম টাটা বক্স কোথায় পেয়েছো এটা? স্যার এই যে ট্রান্সক্রিপশনের সূচনায়। সূচনায়? জি স্যার, বইয়ের মধ্যে। শুরুর প্রান্ত হতে পারে এটা, শুরুর প্রান্ত হতে পারে, স্যার আমি ক্লিয়ার না এটা। ট্রান্সক্রিপশনের শুরুতেই পাইছো? জি স্যার, প্রকৃত কোষের প্রমোটারের মূল বস্তু হলো টাটা বক্স। প্রোটিনের গুচ্ছ হতে পারে, প্রোটিনের একক, প্রোটিনের গুচ্ছ এমন হতে পারে এটা। এক গুচ্ছ প্রোটিন এই প্রমোটারটা তৈরি করে। আরো কারো কোনো প্রশ্ন আছে?
কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করো। তো যদি প্রশ্ন না থাকে, আমরা যে অংশটুকু আলোচনা করছি এই অংশটুকু ক্লিয়ার করে বাসায় ভালো করে প্র্যাকটিস করবা। আর হ্যাঁ, আকিব হ্যান্ড রাইজ করে আসছো, তোমার কোনো প্রশ্ন আছে আরো? বলো। স্যার এটাই স্যার যে টাটা বক্স এবং স্যার এটা বুঝাই দিন স্যার টাটা বক্সের বিষয়টা। ওই যে বলতেছি যে প্রোটিনের যে গুচ্ছটা সম্ভবত এটার গাঠনিক একক হতে পারে এটা। স্যার লেখা আছে স্যার প্রকৃত কোষে টাটা বক্স থাকবে এবং আদি কোষে টাটা বক্স থাকবে না। টাটা বক্সের পরিবর্তে থাকবে তাত আত থাকে স্যার, কি লেখা আছে? কনসেপ্টটা স্যার ক্লিয়ার হইছে না স্যার? এটা হইতেছে ওই যে টাটা বক্সের টাটা না, এটা হচ্ছে তোমার যে এককটা বোঝাইতেছে। টিতে আমরা কি বলছি, থাইমিন, এটা এডিনিন। তো এইভাবে একটা প্রান্ত থাকে তার আদি কোষে, সেই প্রান্তের পরিবর্তে কি থাকে এটাই বলছে। তো প্রোমোটারটা যে প্রান্তে শুরু হয় ওই প্রান্তের একক এটা। ও আচ্ছা। এগুলো হচ্ছে যে নাইট্রোজেন বেস দিয়ে একক। আদি কোষে এককটা কি থাকে আর প্রকৃত কোষে। তো আমরা সামনের দিকেও দেখবো, সামনের ক্লাসেও দেখবো, যখন এই পরবর্তী যে ট্রান্সলেশন শুরু হয় একটা নির্দিষ্ট সাইট থেকে শুরু হয়, একটা প্রান্ত থেকে শুরু হয়। AUG, এটা শুরু হয়েছে AUG থেকে। আর এই ক্ষেত্রে প্রান্তটা ছিল এখানে থাইমিন অ্যাডিনিন এইরকম একটা অংশ থেকে।